হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব সিটেট বেঙ্গলি পেডাগজির একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। অর্থাৎ একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষাদানের সমস্যা বা চ্যালেঞ্জ সমূহ কি কি। ঠিক আছে, এই কনসেপ্ট থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন এসেছে, সুতরাং আজকে আমরা এই কনসেপ্টটি সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা বুঝবো যে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ মানে কি। ঠিক আছে, প্রথমে আমরা দেখি ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ মানে কি। ডাইভার্স ক্লাসরুম হলো এমন একটি শ্রেণীকক্ষ যেখানে শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থসামাজিকভাবে ভিন্ন ভিন্ন ক্ষমতা ও প্রয়োজন সম্পন্ন শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করে। অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ এমন একটি শ্রেণীকক্ষ যেখানে সব ধরনের শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করে। বিভিন্ন সংস্কৃতি থেকে আসা সেই শিশুরা, বা বিভিন্ন ধর্ম থেকে আসা, বিভিন্ন ভাষা থেকে আসা, বিভিন্ন সোসাইটি থেকে আসা, বা প্রয়োজন সম্পন্ন শিক্ষার্থীরা, এমন কিছু শিক্ষার্থীরা থাকে যাদের কারো কান নেই, কারো হাত নেই, বা ওই যে আমরা বিকলাঙ্গ বলি, তবে এই বিকলাঙ্গ শব্দটি আমরা এখন আর ব্যবহার করি না, স্পেশাল নির্যুক্ত শিক্ষার্থীরা আমরা বলতে হবে। তো এই ধরনের শিক্ষার্থীরা একসাথে যে ক্লাসরুমে পড়াশোনা করে সেই ক্লাসরুমটি হলো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। ঠিক আছে, যেমন দেখুন, একটি ক্লাসে থাকতে পারে বিভিন্ন মাতৃভাষার ছাত্রছাত্রীরা, যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, সাঁওতালি, উর্দু শিক্ষার্থী। এই ভাষাভাষীর শিক্ষার্থীরা একই ক্লাসে থাকতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী, যেমন কেউ দেখতে পারে না, কেউ শুনতে পারে না, এমনও শিক্ষার্থী থাকতে পারে এই বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে। অটিজম বা লার্নিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়া থাকা শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের সমস্যাযুক্ত শিক্ষার্থীরা থাকতে পারে, যাদের ডিসলেক্সিয়া রয়েছে, এফিজিয়া রয়েছে, যারা কমিউনিকেশন করতে পারে না ভালো করে, এমন ধরনের শিক্ষার্থীও থাকতে পারে। শহরে ও গ্রামীণ পটভূমির শিক্ষার্থীরা, এমনও হতে পারে যে একটি ছেলে গ্রামের হতে পারে, অন্যটি শহরের হতে পারে। তো একই ক্লাসরুমের মধ্যে এত ধরনের যে শিক্ষার্থীরা রয়েছে, এই যে একই ক্লাসরুমের মধ্যে বিভিন্ন সোসাইটি থেকে আসা, বিভিন্ন ভাষা থেকে আসা, বিভিন্ন সংস্কৃতি থেকে আসা ছাত্রছাত্রীরা একই ক্লাসরুমের মধ্যে যে পড়াশোনা করে, সেই ক্লাসরুমকে আমরা বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ বলি। ঠিক আছে, বিভিন্ন ধর্ম ও অর্থনৈতিক অবস্থার শিক্ষার্থী, ঠিক আছে, কেউ ধনী হতে পারে, কেউ গরিব হতে পারে, এমন অর্থনৈতিক অবস্থা থেকে আসা সেই শিক্ষার্থীরা হতে পারে। ঠিক আছে, এরপরের পয়েন্টসটা আমরা দেখি। এনসিএফ 2005 জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 ডাইভার্স ক্লাসরুম সম্পর্কে কি বলেছে। এনসিএফ 2005 বলেছে শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে স্বীকৃতি দিতে হবে এবং এটিকে সম্পদ হিসাবে দেখতে হবে। শিক্ষাকে সবার জন্য সমান সুযোগ প্রদান করার কথা বলা হয়েছে। এই যে পয়েন্ট যেটি আমি বলেছি, এইটি আপনাদের প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে, যে শ্রেণীকক্ষে যে বৈচিত্র্য যেটা রয়েছে সেইটাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে এবং এটাকে একটি সম্পদ মানে নিতে হবে। ঠিক আছে, তারপরে শিক্ষাকে সবার জন্য সমান সুযোগ প্রদান করা উচিত। অর্থাৎ একটি স্পেশাল নিডস যুক্ত ছাত্র এবং একটি সাধারণ ছাত্র এবং একটি গরিব ছাত্র, ধনী ছাত্র, এই সব ছাত্রদেরকে কিন্তু আপনি সমান সুযোগ প্রদান করতে হবে। স্পেশাল নির্যুক্ত ছাত্রকে একটু বেশি সময় দিতে হবে, যেইভাবে তার শিক্ষণ শৈলী রয়েছে, যেভাবে সে শিখতে পারে সেইভাবে তাকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, শিক্ষাদান পদ্ধতি ও পাঠ্যক্রমের নমনীয়তা রাখতে হবে। এই যে শিক্ষাদান পদ্ধতি যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের মেথড রয়েছে, যেই মেথডগুলো অ্যাপ্লাই করে আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষা দেই, সেই পদ্ধতিগুলোতে নমনীয়তা রাখতে হবে, অর্থাৎ সেগুলো চেঞ্জ করতে হবে শিশুদের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী। পাঠ্যক্রমের নমনীয়তা, এই যে কারিকুলাম যেটা রয়েছে, সবার জন্য একই রকমের কারিকুলাম থাকলে হবে না, অর্থাৎ সব ছাত্ররা এক সমান নয়, সুতরাং যেই ছাত্রের যেভাবে নিডস রয়েছে ওইভাবে শিক্ষককে হওয়া উচিত। ঠিক আছে, ভাষার বৈচিত্র্যকে গুরুত্ব দিতে হবে, মাতৃভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। এই যে পয়েন্ট আরেকটা রয়েছে, এটাও আপনাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, যে এনসিএফ বলে যে প্রাইমারি লেভেলের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে মাতৃভাষায় শিক্ষা দিতে হবে এবং ভাষার বৈচিত্র্যকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ বিভিন্ন ভাষাভাষী থেকে যে সকল শিক্ষার্থীরা আসে ক্লাসরুমে, তাদের সব ভাষাকে আপনি সম্মান করতে হবে এবং কারো সংস্কৃতিকে আপনি ডিনাই করতে পারবেন না। ঠিক আছে, এবং তাদের এই যে সংস্কৃতি রয়েছে, তাদের এই যে প্রিভিয়াস এই এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের ভাষা রয়েছে, এই সবগুলোকে আপনাকে এসেট মনে করতে হবে, অর্থাৎ সম্পদ মনে করতে হবে। বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের সকলের সাথে অন্তর্ভুক্ত করে শিক্ষা দিতে হবে। এবং এমন নয় যে একটি ছেলের পা নেই বা সেখানে শুনতে পারে না, তাকে আলাদা ক্লাসরুমের আলাদা একটি সাইটে রেখে দিলেন এবং ভালো শিক্ষার্থীদেরকে সামনে এনে আপনি পাঠদান দিচ্ছেন, ভাষার ক্লাস দিচ্ছেন, এরকম করলে হবে না। বরং একসাথে সবার, ওই যে আমরা বলি না যে সবার সাথে সবার বিকাশ, ওই রকম আর কি, যে একসাথে সব শিশুদেরকে সামনে রেখে যার যেভাবে নিডস রয়েছে, যে যেই মেথড গুলোকে ভালোবাসে সেই মেথড গুলিকে অ্যাপ্লাই করে তাকে শিক্ষা দিতে হবে। একটি ক্লাসরুমে প্রধান কি কি ধরনের ডাইভার্সিটি বা বৈচিত্র্য থাকে। আমরা দেখেছি যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি সেটি আলোচনা করেছি, কারণ আমাদের এই মূল টপিকটি হচ্ছে যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা দানের যে সমস্যা বা চ্যালেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। সুতরাং আমরা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ কি সেটা বুঝলাম, এখন একটি ক্লাসরুমে প্রধান কি কি ধরনের ডাইভার্সিটি বা বৈচিত্র্য থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। তারপরে আমরা দেখবো যেগুলো সমস্যা, যেগুলো চ্যালেঞ্জ রয়েছে, তারপরে আমরা দেখবো এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। ঠিক আছে, তাহলে দেখুন, ভাষাগত বৈচিত্র্য, মাতৃভাষা, কৈত্য ভাষা, ভাষার দক্ষতা ভিন্ন। একটি ক্লাসরুমে, বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে ভাষাগত বৈচিত্র্যতা থাকতে পারে, অর্থাৎ একটি শিক্ষার্থী বাংলাতে কথা বলতে পারে, অন্য শিক্ষার্থী মণিপুরি ভাষায় কথা বলতে পারে, অন্য শিক্ষার্থী ভোজপুরি ভাষায় কথা বলতে পারে। এই যে বিভিন্ন ধরনের ভাষা নিয়ে একটি ক্লাসরুমে শিশুরা আসতে পারে। সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্ম, উৎসব, খাদ্যাভ্যাস, পোশাক ভিন্ন হতে পারে। অর্থাৎ একটি ক্লাসরুমে বিভিন্ন সোসাইটি থেকে, বিভিন্ন সংস্কৃতি থেকে বিভিন্ন ধরনের শিশুরা আসতে পারে, যাদের ধর্ম আলাদা হতে পারে, উৎসব আলাদা হতে পারে, খাদ্যাভ্যাস আলাদা হতে পারে, পোশাক ভিন্ন হতে পারে। অর্থসামাজিক বৈচিত্র্য, ধনী দরিদ্র, পেশা, বাড়ির পরিবেশ ভিন্ন হতে পারে। এমন কিছু শিক্ষার্থীরা দেখবেন যাদের পরিবার একটু ধনী, তাদের চলাফেরা, তাদের কাপড় চোপড় একটু ভালো হতে পারে। গরিব যে ছেলেটি থাকবে বা যে মেয়েটি থাকবে, তার তো পোশাক ভালো থাকবে না, তার তো আচরণ হতে হয়তো ভালো না হতে পারে, তার বাড়ির পরিবেশও ভালো হতে না পারে। ঠিক আছে, তো এমন ধরনের বিভিন্ন ধরনের সংস্কৃতি থেকে, বিভিন্ন ধরনের সোসাইটি থেকে শিশুরা আসতে পারে। মানসিক ও শিক্ষাগত বৈচিত্র্য, যেমন দ্রুত শেখা, ধীরে শেখা, অটিজম, ডিসলেক্সিয়া, এডিএসডি,
মানসিক সমস্যাযুক্ত কিছু শিশুরা আসতে পারে স্কুলে, শিক্ষাগত বৈচিত্র্য থাকবে তাদের মধ্যে। কিছু শিক্ষার্থীরা দেখবেন যে শিক্ষার ক্ষেত্রে তারা আগ্রহ দেখাচ্ছে। এমনও কিছু শিশুরা আসবে যারা কথাই বলবে না। প্রাইমারি লেভেলে আমরা এটা দেখতে পারি যে শিক্ষার্থীরা যখন স্কুলে আসে তখন বিভিন্ন সময় তারা শিক্ষকের সাথে কথাই বলে না। আশেপাশের বন্ধু-বান্ধবদের সাথে কথাই বলে না। তারা কান্না করে। সেই কথাই বলা হয়েছে যে তাদের শেখার গতি ধীর হতে পারে। কারো শেখার গতি ভালো হতে পারে। অটিজম হতে পারে, তারা এই অন্যমনস্কভাবে তারা ক্লাসে বসে থাকতে পারে। তারা কারো সাথে কথা বলবে না। এমনিতেই ধ্যানযুক্ত অবস্থায় তারা থাকতে পারে। ডিসলেক্সিয়া থাকতে পারে। তাদের পড়তে সমস্যা হতে পারে। এডিএইচডি হতে পারে। তাদের অ্যাটেনশন দিতে সমস্যা হতে পারে। যে শিক্ষক কি বলছেন তা শুনতে তারা মনোযোগ নাও দিতে পারে। এমন ধরনের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থাকতে পারে। এই কথাই বলা হয়েছে। তারপরে লিঙ্গ বৈচিত্র্য, ছেলে-মেয়ে লিঙ্গ পরিচয় ভিন্ন হতে পারে। ভৌগোলিক বৈচিত্র্য, শহর, গ্রামের, পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থী। আপনার স্কুলে শহর থেকে শিশুরা আসতে পারে বা গ্রাম থেকেও শিশুরা আসতে পারে বা পাহাড়ি অঞ্চলের যারা জনজাতি রয়েছে তাদের যে শিশুরা রয়েছে তারাও কিন্তু আপনার ক্লাসে আসতে পারে। এই বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে যে কি ধরনের ডাইভার্সিটি থাকতে পারে, কি ধরনের বৈচিত্র্য থাকতে পারে সেগুলো আমরা এখন দেখছি। শিক্ষার শৈলীগত বৈচিত্র্য, কারো দৃষ্টি, কারো শ্রবণ, কারো হাতে কলমে শেখা ভালো হয়। এই যে এক শিক্ষার্থী এক রকমের শিখে। যেমন মনে করো একটি শিক্ষার্থী শুধু শুনে শুনে সে শিখতে ভালোবাসে। এমন শিক্ষার্থী আসে যে সে দেখে এবং শুনে একসাথে শিখতে ভালোবাসে। এমন শিক্ষার্থী আসে সে করে করে শিখতে পারে। এই যে লার্নিং বাই ডুইং। তো বিভিন্ন ধরনের শিখন শৈলী তাদের থাকতে পারে। তো এই ধরনের বৈচিত্র্য থাকতে পারে একটি ক্লাসে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ধরনের খেলাধুলা, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের এই যে সমাজ থেকে আসা, বিভিন্ন ধরনের জায়গা থেকে আসা, তাদের অর্থনৈতিক অবস্থা বিভিন্ন ধরনের থাকতে পারে, তাদের ভাষাগত বৈচিত্র্য থাকতে পারে। এই যে বিভিন্ন ধরনের বা স্পেশাল নিযুক্ত ছাত্রছাত্রীরা আসতে পারে। এই যে বিভিন্ন ধরনের যে ডাইভার্সিটি নিয়ে শিশুরা আসে, সেই ক্লাসরুম, এই একই ক্লাসরুমে কিন্তু আসে। এই যে ক্লাসরুম যেটা, সেই ক্লাসরুমকে বলা হয় বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম। আর এই বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে কি কি বৈচিত্র্য থাকে সেগুলো আমরা একটু দেখলাম। এছাড়াও আরো বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা থাকতে পারে। ঠিক আছে? তারপরে আমরা দেখি বৈচিত্র্য শ্রেণীকক্ষে ভাষা শেখানোর প্রধান চ্যালেঞ্জ। এই যে আমাদের টপিক এখন আসলো যে একটি বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে ভাষা শেখানোর ক্ষেত্রে প্রধান যেগুলো চ্যালেঞ্জ রয়েছে, প্রধান যেগুলো প্রত্যাহ্বান রয়েছে, সমস্যা যেগুলো রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করবো। প্রথমে আমরা দেখেছি যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি, তারপরে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে কোন ধরনের বৈচিত্র্য থাকে সেগুলো আমরা দেখেছি, এবং এখন আমরা দেখবো যে সেই বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে আমাদের ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হতে পারে সেগুলো আমরা এখন দেখবো। প্রথম হচ্ছে স্কুল এনভায়রনমেন্ট, স্কুলের পরিবেশ। স্কুলের সামগ্রিক পরিবেশ যদি ভাষা চর্চা ও সৃজনশীলতার পক্ষে না হয় তাহলে শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা হতে হবে। যেমন ধরো একটি স্কুলে আপনি গেলেন, সেই স্কুলের যে এনভায়রনমেন্ট রয়েছে, সেই স্কুলের যে ক্লাসরুমের যে সিস্টেম রয়েছে, সেই স্কুলের যে ডিসিপ্লিন রয়েছে, তার আশেপাশের যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশটা কিন্তু যদি ভালো না হয়, ভাষা শিক্ষাদানের যদি উপযুক্ত না হয়, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট যদি না হয়, তাহলে সেখানে কিন্তু একজন শিক্ষকের প্রধান চ্যালেঞ্জ হয়ে যাবে সেটা, যে স্কুলের এনভায়রনমেন্ট ঠিক করা। যেমন স্কুলে শুধু বইয়ের পড়া ও পরীক্ষার চাপ, ভাষা শেখার জন্য গান, কবিতা, বিতর্কের কোনো আয়োজন নেই। একটি স্কুলে এমন হতে পারে যে স্কুলের যে বইগুলা থেকে শিক্ষা দেওয়া হয় সেই বইগুলোর অভাব হতে পারে, পরীক্ষার চাপ বেশি থাকতে পারে। শুধু যদি শিশুদেরকে পরীক্ষার চাপ দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা তাদের এই যে মানসিক অবস্থা খারাপ হয়ে যায়, সুতরাং তারা কোনো কিছু শিখতেই চায় না। ভাষা শেখার জন্য গান, এই যে ভাষা শেখার জন্য আমরা গান ব্যবহার করতে পারি, গল্পর কথা ব্যবহার করতে পারি। তো সেইগুলোই বলা হয়েছে, যদি এই গান করা বা গল্প কথা বলা বা অভিনয় করা এগুলোর যদি অভাব থাকে তাহলে সেটাও একটি আমাদের চ্যালেঞ্জ হয়ে যাবে। কবিতা, বিতর্কের কোনো আয়োজন যদি না থাকে, বিতর্কের যদি আয়োজন থাকে তাহলে সব থেকে বেশি তাদের ক্রিয়েটিভিটি বা তারপরে এক্সাম ওরিয়েন্টেড টিচিং, পরীক্ষা ভিত্তিক শিক্ষাদান। এমন কিছু স্কুল রয়েছে যে আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে মার্কস নিয়ে আসবে সেই যে এক্সাম ওরিয়েন্টেড যে টিচিং দেওয়া হয়, সেই এক্সাম ওরিয়েন্টেড টিচিং দেওয়ার ফলে শিশুরা ভাষা শেখার ক্ষেত্রে তাদের এই যে ফলপ্রসূ কোনো কিছু অ্যাচিভমেন্ট দেখাতে পারে না। অর্থাৎ তারা শুধু এই চিন্তা করে যে আমরা মার্কস কিভাবে নিয়ে আসবো। তো সেই জন্য তারা ভাষা শেখার জন্য বা অন্য কোনো সাবজেক্ট শেখার জন্য তারা আগ্রহ দেখায় না। সেই কথাই বলা হয়েছে। শিক্ষক শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য পড়ান, ভাষা সঠিক ব্যবহার ও দক্ষতার বাড়ানোর দিকে নজর দেন না। উদাহরণ, পড়া মুখস্থ করানো হয় কিন্তু নিজের কথা গুছিয়ে বলতে বা লিখতে শেখানো হয় না। ঠিক আছে? তো এটাও আমাদের জন্য একটি প্রত্যাহ্বান হতে পারে। তারপরে বায়োলজিক্যাল ও নিউরোলজিক্যাল প্রবলেমস, জৈবিক ও স্নায়ুজৈবিক সমস্যা। কিছু শিক্ষার্থীর জন্মগত বা স্নায়বিক সমস্যা থাকে যা ভাষা শিখতে বাধা দেয়। বিভিন্ন শিক্ষার্থীরা এমনও থাকে যাদের জন্মগত কিছু সমস্যা রয়েছে, যেমন একটি শিশু কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না। তো তার ক্ষেত্রে ভাষা শেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এটা কিন্তু এই যে একটি আমাদের নিজে থেকে ক্রিয়েট করা কোনো সমস্যা নয়, বরং জন্মগত সমস্যা। কিন্তু এই সমস্যার হলেও কিন্তু আমাদের ভাষা শিক্ষাদান করার ক্ষেত্রে একটি ক্লাসরুমে সেই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো তাহলে এটাও আমাদের জন্য একটি প্রত্যাহ্বান বা চ্যালেঞ্জ। তারপরে ল্যাক অফ প্র্যাকটিস, অনুশীলনের অভাব। যদি একটি স্কুলে আপনি যান তাহলে সেই স্কুলে যখন ভাষার ক্লাস নিতে যাবেন আপনি, যদি সেই শিশুদেরকে প্র্যাকটিস করার সুযোগ না দেন, তাদের ঘরে গিয়ে তাদের আশেপাশের বন্ধুদের সাথে কথা বলার যদি সুযোগ না দেন, বা আপনি শিক্ষার্থীদের সাথে মন খুলে যে কথাবার্তা করার যে সুযোগ যেটা রয়েছে সেটি যদি আপনি না দেন, অর্থাৎ প্র্যাকটিস করার যদি সুযোগ না দেন, তাহলে তেমন অবস্থায় আপনার এই যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে এদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হবে, ভাষা শেখানো কিভাবে হবে। তো এমনও স্কুল কিছু রয়েছে যেখানে ল্যাক অফ প্র্যাকটিস আমরা দেখতে পাই। ঠিক আছে? উদাহরণ, ক্লাসে শুধু শিক্ষক কথা বলবেন, শিশুদের বলার সুযোগ কম, বাড়িতেও কেউ ভাষা চর্চায় সাহায্য করেন, এমন অবস্থা থাকলে সেটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। ওভার ক্রাউডেড ক্লাসরুম, অতিরিক্ত ভিড় শ্রেণীকক্ষ। একটি ক্লাসে অনেক বেশি শিক্ষার্থী থাকায় শিক্ষক প্রত্যেকের দিকে আলাদা নজর দিতে পারেন না। আমরা জানি যে প্রাইমারি লেভেলের ক্ষেত্রে 30 জন ছাত্রছাত্রীর বিপরীতে একজন শিক্ষক থাকতে হবে, এবং আপার প্রাইমারিতে 35 শিক্ষার্থীদের বিপরীতে একজন শিক্ষক থাকতে হবে। কিন্তু এমনও কিছু স্কুল রয়েছে যেখানে শিক্ষকের সংখ্যা কম এবং ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি। সেই কারণে একজন শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর দিকে নজর দিতে পারেন না, প্রত্যেক শিক্ষার্থীদের দিকে আলাদা কোনো নজর অর্থাৎ আলাদা কোনো সাজেশন দিতে পারেন না, প্রত্যেক শিক্ষার্থীদেরকে তিনি হ্যান্ডেল করতে পারেন না। অর্থাৎ বেশি ছাত্রছাত্রী হওয়ার ফলে তার কথাগুলো সেই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারেন না। তো সেটাও
হলো আমাদের জন্য একটি বড় প্রত্যাহ্বান। ঠিক আছে, উদাহরণ ৬০-৭০ জন শিশুর ক্লাসে যে শিশুর ভাষাগত সমস্যা শিক্ষক তা ধরতেই পারেন না। মনে করো একটি ক্লাসে অনেক শিশু, তো সেক্ষেত্রে একটি শিশুর যে ভাষাগত যে সমস্যা রয়েছে, তার ডিসলেক্সিয়া রয়েছে, তার এপিজিয়া রয়েছে, বা তার অন্য কোনো সমস্যা রয়েছে, তার সোশিয়াল এই যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা অন্য কিছু তার যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো তিনি কিন্তু শনাক্ত করতে পারেন না। এবং যদি শনাক্ত নাই করতে পারেন, তাহলে তিনি ঔষধ কিভাবে দিবেন, অর্থাৎ তিনি তাকে শিক্ষা কিভাবে দিবেন, অর্থাৎ তাকে ভাষা শিখাবেন কিভাবে। ঠিক আছে, তারপরে ক্লাসরুম কন্ডিশন, শ্রেণীকক্ষের অবস্থা। আমরা জানি যদি একটি শ্রেণীকক্ষের অবস্থা ভালো থাকে, তাহলে সেই ক্লাসরুমে একজন শিক্ষক ভালোভাবে শিক্ষা দান করতে পারেন এবং শিক্ষার্থীদের সেই শিক্ষার উন্নতি করতে পারে। শ্রেণীকক্ষের অস্বাস্থ্যকর, অগোছালো বা অপর্যাপ্ত আলো বাতাসের পরিবেশ, এমন পরিবেশ থাকে যেখানে হাল্লা চিৎকার বেশি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা হাল্লা চিৎকার করছে, বা এক রুম এখানে রয়েছে, অন্য আরেকটি রুম এর পাশে রয়েছে, ওইখানেও আওয়াজ আসছে, ওইখান থেকেও আওয়াজ আসছে, এই যে ক্লাসরুমের কন্ডিশনটি খারাপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একজন শিক্ষক শুনতেই পাচ্ছেন না যে শিক্ষার্থীরা কি বলছে, বা শিক্ষক কি বলছেন তাও শিক্ষার্থীরা শুনতে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসরুমের যে কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনকেও আমাদেরকে ম্যানেজ করতে হয়। সুতরাং আমাদের সেটাও একটা প্রত্যাহ্বান হয়ে দাঁড়ায়। ল্যাক অফ ফ্যাসিলিটিস, সুবিধার অভাব, ভাষা শেখার জন্য প্রয়োজনীয় উপকরণের অভাব, যেমন অডিও ভিডিও সরঞ্জাম, চিত্রপট, ভাষা খেলার সামগ্রী, লাইব্রেরিতে বই নেই। এমনও অনেক সময় হয় যেখানে টিএলএম এর অভাব আমরা দেখতে পাই। সেজন্য আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। অডিও ভিডিও সরঞ্জাম থাকে না, চিত্রপট থাকে না, কোনো ফটো থাকে না, ভাষা খেলার যে সামগ্রী থাকে, বিভিন্ন স্কুলে দেখবেন ভাষা শেখার জন্য বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করা হয়, তো সেই টিএলএম গুলা অভাব থাকে, লাইব্রেরিতে বই থাকে না, এমন হয়। তো সেই যে ল্যাক অফ ফ্যাসিলিটিস, এই যে সুবিধার অভাব থাকার ফলেও আমাদের কিন্তু শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। ল্যাক অফ ট্রেন টিচার্স, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, যেসব শিক্ষকের বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ পরিচালনার বিশেষ প্রশিক্ষণ নেই। এই যে আপনারা এখানে পেয়ে গেছেন যে একটি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে আপনি কিভাবে শিক্ষা দিবেন, আমরা যখন টোটাল চ্যাপ্টারটি আলোচনা করব তখন আপনারা দেখবেন যে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যে সেই ক্লাসরুমটি আপনি হ্যান্ডেল কিভাবে করবেন। তো সেই কারণে আপনি সেখান থেকে শিখে যাচ্ছেন, কিন্তু এমনও কিছু স্কুল রয়েছে যেখানে শিক্ষকরা জানেই না যে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ পরিচালনা করার জন্য কি ধরনের শিক্ষা নিতে হবে বা কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে, সেই জ্ঞানই রাখে না। যেমন দেখুন, শিক্ষক জানেন না কিভাবে শ্রবণ প্রতিবন্ধী শিশু বা ডিসলেক্সিয়া যুক্ত শিশুকে ভাষা শেখাবেন। ঠিক আছে, তারপরে আউটডেটেড মেথড অফ টিচিং, শিক্ষাদানের পুরানো পদ্ধতি, অর্থাৎ এই যে শিক্ষাদানের আগের যেগুলো পদ্ধতি ছিল, শিশু কেন্দ্রিক না হয়ে শিক্ষক কেন্দ্রিক হতো, সেই পদ্ধতির কথা বলা হয়েছে যে সেই পদ্ধতিতে শিক্ষা দেওয়ার ফলে শিশুরা তাদের মনে ভয় রয়ে গেছে। তো সুতরাং সেই শিশুদেরকে আমরা যখন নতুনভাবে শিক্ষা দিতে যাব, ভাষার ক্লাসে ভাষা শিক্ষা দিতে যাব, তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায়। ঠিক আছে, শুধু বই থেকে পড়ানো, বারবার লিখতে দেওয়া, রটানো করা, উদাহরণ ব্যাকরণের নিয়ম মুখস্থ করানো, কিন্তু কথোপকথন বা বাস্তব জীবনে ভাষা ব্যবহার শেখানো হয় না। সেই যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে কিন্তু ভাষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। ঠিক আছে, লার্নার্স এবিলিটি, শিক্ষার্থীর ক্ষমতা, প্রত্যেক শিশুর শেখার গতি ও ক্ষমতা আলাদা, সবার সাথে তাল মিলিয়ে চলা শিক্ষকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। কারণ একটি বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে বিভিন্ন সংস্কৃতি থেকে, বিভিন্ন ভাষা থেকে শিশুরা আসে, বিভিন্ন সমাজ থেকে আসে, সুতরাং তাদের যে চাহিদা সেগুলোও কিন্তু আলাদা থাকে। সুতরাং একজন শিক্ষকের সেই শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। তো সেজন্য একজন শিক্ষকের ভাষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, একটি বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে ভাষা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সেটাও একটি সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন একই ক্লাসে কারো 5 মিনিটে শেখা হয়ে যায়, কারো 5 দিনও লাগে। অর্থাৎ আপনারা দেখবেন বিভিন্ন ক্লাসে যখন শিক্ষক কোনো একটি টাস্ক দিয়ে থাকেন, তখন কিছু শিক্ষার্থীরা সেই টাস্কটি 5 মিনিটে কমপ্লিট করে দেয়, আবার কিছু শিক্ষার্থীরা সেই টাস্ক শিখতে 5 দিন সময় নিয়ে নেয়। তো যারা 5 মিনিটে সেই টাস্কটি শিখে নেবে, তারা বোর্ড হয়ে যাবে, তারা বিশৃঙ্খলা করবে ক্লাসে। এবং যাদের 5 দিন সময় লাগছে, তারাও কিন্তু বিশৃঙ্খলা করবে, কারণ তারা দেখবে তাদের সাথীরা আগেই শিখে নিয়েছে এবং তারা গল্প করছে, মজা করছে। তো তারাও বোর্ড হবে, এরাও কিন্তু বোর্ড হবে। এর ফলে শিক্ষকের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কথাই বলা হয়েছে যে একজন শিক্ষকের এই ধরনের ক্লাসরুম যখন পায়, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ যখন শ্রেণীকক্ষ পায়, তখন বিভিন্ন ধরনের এবিলিটি যুক্ত শিশুরা সে সেখানে পেয়ে থাকে। সুতরাং সেই ক্লাসরুমে তার শিক্ষা দিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে ল্যাক অফ স্টাডি ম্যাটেরিয়াল, শিক্ষা উপকরণের অভাব। এমনও কিছু স্কুল রয়েছে যেখানে স্টাডি ম্যাটেরিয়ালের অভাব রয়েছে, বিভিন্ন ধরনের শিশুর জন্য বিভিন্ন ধরনের বই উপকরণের অভাব। উদাহরণ, ব্রেইল বই নেই, ছবিওয়ালা বই নেই, বিভিন্ন ভাষার সহজ বই নেই। দেখুন, কিছু শিক্ষার্থীরা রয়েছে যাদের স্পেশাল নিড রয়েছে, যেমন ব্রেইল, যারা চোখে দেখতে পারে না। তো তাদের জন্য আমরা ব্রেইল ব্যবহার করি, একটি পদ্ধতি হলো শেখানোর পদ্ধতি। যারা চোখে দেখতে পারে না, তারা ব্রেইল ব্যবহার করে। লুইস ব্রেইল নামক ফ্রান্সের একজন ব্যক্তি, তিনি সেই পদ্ধতি আবিষ্কার করেছিলেন, আপনারা ইবিএস এ পেয়ে যাবেন। তো সেই ব্রেইল বই নেই, ছবিওয়ালা বই নেই, বিভিন্ন ভাষার সহজ বই নেই। তো বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে যেগুলা স্টাডি ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয়, সেই স্টাডি ম্যাটেরিয়ালস গুলা নেই সেই স্কুলে। সুতরাং সেক্ষেত্রেও একজন শিক্ষকের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক আছে, তারপরে ইনকারেক্ট স্পেলিং ওর প্রোনাউন্সিয়েশন, ভুল বানান বা উচ্চারণ, বাড়ি বা আশেপাশের পরিবেশ থেকে শেখা ভুল ভাষার অভ্যাস শুধরে দিতে সমস্যা হয়। আপনারা দেখবেন যে শিশুরা বিভিন্ন ধরনের শব্দ স্কুলে নিয়ে আসে, যেগুলো কিন্তু ভুল, তারা ছোটবেলা শুনেছিল কোথাও থেকে, তো সেইগুলো তারা শিখে নিয়েছে এবং সেই শিক্ষাগুলো এখন চেঞ্জ করতে অনেকটা সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে একজন শিক্ষকের শিক্ষাদান করার ক্ষেত্রে ভাষার ক্লাসে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। উদাহরণ, স্থানীয় উপভাষা ফল বললে পল বলা হয়, বা স্কুলকে স্কুল বলা হয়, স্কুল যেটা রয়েছে, এবং পল যেটা রয়েছে, পলকে পল বললো, এই যে শব্দগুলো তাকে চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষকের সমস্যা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ, ভাষার সমস্যা, ভাষা শ্রবণের অক্ষমতা, ভাষা বোঝা, মনে রাখা, উচ্চারণ করা, ব্যবহার করার মৌলিক সমস্যা। তো এইগুলো এক সমস্যা, যে সমস্যার ফলে একজন শিক্ষকের সেই ভাষার ক্লাসরুমে শিক্ষাদান দিতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আচ্ছা, উদাহরণ, কিছু শিশু শব্দের অর্থ বুঝতে পারে কিন্তু বাক্য গঠন করতে পারে না, বা কথা বলতে গিয়ে জড়িয়ে যায়।
অর্থাৎ এমনও কিছু শিশু রয়েছে যারা শব্দের অর্থ বুঝতে পারে কিন্তু সেই শব্দগুলা দিয়ে বাক্য গঠন করতে পারে না, বা তারা যখন কথা বলতে যায় তখন তাদের কথাগুলো আটকে যায়। তো এমনও কিছু শিক্ষার্থীরা রয়েছে, তো সেই শিক্ষার্থীদের ক্ষেত্রে বা সেই শিক্ষার্থীদেরকে যখন শিক্ষাদান করতে যান একজন শিক্ষক, তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যান। ঠিক আছে, তারপরে একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে ভাষা শিক্ষাদানে একজন শিক্ষকের প্রধান ভূমিকাগুলি কি কি? আচ্ছা, প্রথমে আমরা দেখেছি যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে আমরা কি বুঝি। তারপরে আমরা দেখেছি যে একটি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে কোন ধরনের বৈচিত্র্যতা থাকতে পারে। তারপরে আমরা দেখেছি যে একটি বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে একজন শিক্ষক যখন ভাষার শিক্ষা দিতে যান তখন কোন ধরনের সমস্যাগুলি তার সম্মুখে আসে, কোন ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হয়ে যান, কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যান, সেইগুলো দেখেছি। এখন আমরা দেখবো যে এই যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা যখন শিক্ষা দিতে যাবেন একজন শিক্ষক, তখন তার প্রধান ভূমিকাগুলি কি কি হবে। অর্থাৎ প্রথমে আমরা বুঝেছি যে বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম কি, তারপরে ক্লাসরুমের মধ্যে কোন ধরনের বৈচিত্রতা থাকে, তারপরে সেই বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে যাওয়ার পর একজন শিক্ষক কোন ধরনের প্রত্যাহ্বানের সম্মুখীন হন, কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন। তো সেইগুলো দেখার পরে এখন আমরা বুঝতে পেরেছি যে সেই বৈচিত্র্যপূর্ণ আমাদের ক্লাসরুমে তো শিক্ষা দিতে হবে, তো সেই ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আমার ভূমিকা কি হতে হবে সেই ক্লাসরুমে, সেইগুলোই এখন আমরা দেখছি। ঠিক আছে, বিশ্লেষক ও মূল্যায়নকারী প্রতিটি শিক্ষার্থীর ভাষাগত স্তর, শক্তিমত্তা ও দুর্বলতা সঠিকভাবে চিহ্নিত করা। যেমন কে ভালো বলতে পারে, কে লিখতে সমস্যা বোধ করে, কার উচ্চারণ ঠিক নয়, এগুলা খাতা দেখে ও কথা বলে বোঝা। অর্থাৎ একটি বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে যখন একজন শিক্ষক যাবেন তখন তার উচিত যে প্রত্যেক শিক্ষার্থী সম্বন্ধে তার জ্ঞান লাভ করা। কোন শিক্ষার্থীর ভাষাগত স্তর কিভাবে রয়েছে, তার শক্তিমত্তা কিভাবে রয়েছে, তার বুদ্ধিক বিকাশ কতটুকু হয়েছে, সে কোন দিকে দুর্বল রয়েছে, সেইগুলা শনাক্ত করা, তারপরে সেই অনুসারে তাকে শিক্ষা দেওয়া। ঠিক আছে, পরিকল্পনাকারী ও অভিযোজক, প্ল্যানার এন্ড অ্যাডপ্টার। একই পাঠ্য বই বিভিন্ন ক্ষমতার শিক্ষার্থীর জন্য বিভিন্ন পদ্ধতিতে শেখানোর পরিকল্পনা করা। যেমন একই গল্পটি কারোর জন্য ছবি দেখিয়ে, কারোর জন্য অডিও শুনিয়ে, কারোর জন্য সহজ বাংলায় লিখে বোঝানো। অর্থাৎ একজন শিক্ষক যখন ভাষার ক্লাসরুমে যাবেন তাকে প্ল্যান আগে থেকে করতে হবে যে কোন শিক্ষার্থী কিভাবে শিখে, কোন পদ্ধতি কোন শিক্ষার্থীর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, কোন শিক্ষার্থী ছবি দেখতে শিখতে ভালোবাসে, কোন শিক্ষার্থী অডিও শুনে শুনে সে শিখতে ভালোবাসে, কোন শিক্ষার্থী সহজ বাংলায় লিখে বুঝালে সে বুঝতে পারে। সেই জিনিসগুলো আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে এবং সেই অনুসারে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে। তারপরে সহায়ক সম্পদ স্রষ্টা, ফ্যাসিলিটেটর এন্ড রিসোর্স ক্রিয়েটর। ভাষা শেখার জন্য নানান রকম হাতে কলমের উপকরণ বা পরিবেশ তৈরি করা। উদাহরণ, শব্দের কার্ড বানানো, চার্ট তৈরি করা, ভাষা খেলা যেমন শব্দের পাজল খেলা তৈরি করা। ঠিক আছে, তো একজন শিক্ষক ফ্যাসিলিটেটর হতে হবে, তাদেরকে সুবিধাদাতা হবে, তাদেরকে হেল্প করতে হবে। তো সেই হেল্প করার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে ভাষা শিখতে পারে। কারণ তারা যদি শুধু নিয়ন্ত্রক হিসাবে একজন শিক্ষককে পায় তো সেক্ষেত্রে তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। যদি ফ্যাসিলিটেটর হিসাবে পায়, সহায়ক দাতা, পরিবেশ সৃষ্টিকারী যদি তারা শিক্ষককে পেয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারবে, এবং যদি তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারে তাহলে তারা কিন্তু ভাষা সহজে শিখে যাবে। তো শিক্ষক সেই ধরনের গেম খেলার জন্য একটি পরিবেশ সৃষ্টি করে দিতে পারেন যেখানে শিক্ষার্থীরা সহজভাবে তারা খেলে খেলে শিখতে পারে। তারপরে উৎসাহদাতা ও নিরাপদ পরিবেশদাতা, মোটিভেটর এন্ড সেফ স্পেস প্রোভাইডার। ভুল করলেও লজ্জা না দিয়ে ভাষা চর্চায় উৎসাহ দেওয়া এবং শ্রেণীকক্ষে সবার জন্য আত্মবিশ্বাসের যোগান বানানো। উদাহরণ, ভুল তো হবেই, চেষ্টা চালাও বলে উৎসাহ দেওয়া, এবং কেউ হাসলে তা বন্ধ করা। ঠিক আছে, উৎসাহ দিতে হবে শিক্ষার্থীদেরকে। দক্ষ সহযোগী ও পার্থক্য বোঝা ব্যক্তি, বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের জন্য বিশেষ কৌশল জানা ও প্রয়োগ করা। যেমন ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুকে রঙিন ট্রান্সপারেন্সি ব্যবহার করে পড়া শেখানো। আচ্ছা, দক্ষ সহযোগী অর্থাৎ একজন শিক্ষক স্কিল শিক্ষক হতে হবে, ট্রেন শিক্ষক হতে হবে। তখন শিশুদের নিডস কি তিনি বুঝতে পারবেন এবং সেই নিডস অনুসারে তাদেরকে শিক্ষা দিবেন। ঠিক আছে, তাদের পার্থক্য বুঝতে পারবেন, শিশুর প্রয়োজন কি সেটা তিনি বুঝতে পারবেন। ডিসলেক্সিয়া যুক্ত শিশুকে কিভাবে পড়াতে হবে, এডিএসডি যুক্ত শিক্ষার্থীকে কিভাবে পড়াতে হবে, বা সাধারণ শিশুদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে, সেইগুলো তিনি কিন্তু জানবেন যদি একজন ট্রেন শিক্ষক হন। তারপরে বহু সংস্কৃতি সমন্বয়কারী, শ্রেণীকক্ষের বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে সম্মান দিয়ে পাঠে অন্তর্ভুক্ত করা। উদাহরণ, একই জিনিস বিভিন্ন ভাষায় কি বলে, যেমন জল, পানি, পানি সবার কাছ থেকে জেনে সবাইকে শোনানো। এই যে কালচার যেটা রয়েছে সেই কালচারকে আমাদেরকে সম্মান জানাতে হবে। অর্থাৎ বিভিন্ন কালচার থেকে শিক্ষার্থীরা আসবে, সেই কালচার গুলাকে আমরা এসেট মনে করতে হবে এবং সেই সকল কালচার গুলাকে আমরা স্যালুট জানিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে। তারপরে পর্যবেক্ষক ও সমন্বয়কারী, ক্লাসের গতিবিধি শুকনোভাবে পর্যবেক্ষণ করা এবং কার কি সাহায্য দরকার তা ঠিক করা। যেমন লক্ষ্য করা যে দিব্যা কথা বলতে ভয় পায়, তাই তাকে ছোট গ্রুপে আলোচনা নেতৃত্ব দেওয়া। আপনি শিক্ষার্থীদেরকে অবজার্ভ করতে হবে, বুঝতে হবে তাদেরকে কিভাবে তারা শিখে বা কার কি সমস্যা রয়েছে, কে কোন দিকে ভালো কোন দিকে খারাপ, সেইগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো সেই অনুসারে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন দিব্যা কথা বলতে ভয় পায়, তো সেজন্য তাকে ছোট গ্রুপে আলোচনা নেতৃত্ব দিতে বলা। অর্থাৎ শিক্ষার্থীদের নিড অনুসারে তাকে গাইড করা। তারপরে অভিভাবকের সাথে যোগাযোগ রক্ষাকারী, এই যে শিশুদের যারা প্যারেন্টস রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, তাদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। সেই যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আপনি ইনফরমেশন কালেকশন করতে পারবেন এবং সেই ইনফরমেশন অনুযায়ী তাদের সাথে আপনি আচরণ করতে পারবেন, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তারপরে প্রযুক্তির ব্যবহার, টেকনোলজি ব্যবহার করতে হবে, ভিডিও অডিও বিভিন্ন ধরনের যেগুলা টিএলএম রয়েছে, আধুনিক আইসিটি, সেগুলো আপনি ব্যবহার করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারবেন। তারপরে সহমর্মী বন্ধু ও ধৈর্যশীল পথ প্রদর্শক। আচ্ছা, এমন হতে হবে যে আপনি একেবারে তার বন্ধুর মতো আচরণ করতে হবে, ধৈর্যশীল পথ প্রদর্শক হতে হবে। সে যদি ভুল করে তাহলে আপনি রাগ করতে পারবেন না, আপনি তাকে সুষ্ঠুভাবে বোঝাতে হবে, বা আপনি তাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাকে গাইড করবে, আবেগে বুঝে নেওয়া।
এবং অফুরন্ত ধৈর্য নিয়ে তাকে ভাষা শেখানো। এই যে অফুরন্ত ধৈর্য ধরতে হবে, সে বারবার ভুল করবে, তো সেই ভুলগুলোর দিকে আপনি মনোযোগ দিবেন না, বরং তাকে সহজে কিভাবে ভাষা শেখানো যায় তো সেইগুলোর দিকে আপনি চেষ্টা করবেন। ঠিক আছে? যেমন যে শিশু বারবার ভুল করে হতাশ হয়ে পড়ে তাকে একান্ত বসে ধীরে ধীরে বুঝিয়ে শেখানো। ঠিক আছে? তারপরে এনশিওর অফ ইকুয়াল অপরচুনিটি, সমান সুযোগ নিশ্চিতকারী। লিঙ্গ, বর্ণ, জাতি, ধর্ম, গোত্রভেদ কোনো পার্থক্য না করে সবাইকে ভাষা চর্চা ও অংশগ্রহণের সমান সুযোগ দেওয়া। যেমন মেয়ে ছেলে শিক্ষার্থীকে উভয়কেই দলনেতা বানানো, গল্প বলার সুযোগ দেওয়া এবং সব ধর্মের উৎসব নিয়ে আলোচনা করা। তারপরে প্রমোটার ও পজিটিভ বডি ইমেজ, কোনো শিক্ষার্থীর শারীরিক গঠন, চেহারা, প্রতিবন্ধিতা নিয়ে কখনো উপহাস বা নেতিবাচক মন্তব্য না করা, বরং তার সামর্থ্যের উপর ফোকাস করা। যেমন মনে করুন একটি শিশু খুঁটিনাটি চলে, তাকে কখনো খোলা না বলা, বরং তার বিষয়ে সাবলীলতা, সৃষ্টিশীলতার জন্য প্রশংসা করা। তার অন্য জিনিসের দিকে আপনি তাকে তাকে প্রশংসা করতে হবে। একটি শিশু মনে করো এই ভালোভাবে চলতে পারে না, তো সেই চলতে না পারার উপহাস কিন্তু আপনি করতে পারবেন না, বরং সে যে জিনিসে ভালো সেই জিনিসটিকে সামনে নিয়ে এসে আপনি তার প্রশংসা করবেন, তখন দেখবেন সে উৎসাহিত হচ্ছে, সেই জিনিসটা সে ভুলেই যাচ্ছে। ঠিক আছে? তারপরে কনসিস্টেন্ট এনকারেজার এন্ড মোটিভেটর, ছোট সাফল্যকেও স্বীকৃতি দেওয়া এবং তোমার সর্বোচ্চটা দাও এই মনোভাব দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা করা। অর্থাৎ সে যদি ছোট একটি জিনিস করে তাহলে সেই ছোট জিনিসের জন্য তাকে উৎসাহিত করা এবং এই জিনিস বলা যে তুমি আরো পারবে, আরো চেষ্টা করো। এই যে আমরা অনেক সময় বলি না যে তুমি পেরেছো, একটু হয়েছে, কিন্তু আরো ট্রাই করো, এই রকমের কথা বলা। অর্থাৎ তাদেরকে মোটিভেট করা। যেমন যে শিশু ঠিকমতো বাক্য তৈরি করতে পারে না তাকে বলা আজ আগের চেয়ে ভালো বললে কাল আরো ভালো হবে। ঠিক আছে? তো এই ধরনের কথা বলে আপনি মোটিভেট করতে পারেন। তারপরে নোয়ার অফ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট, প্রতিটি শিক্ষার্থীকে চিনে নেওয়ার ব্যক্তি। যেমন জানা যে করিম ছবি দেখে দ্রুত শেখে আর রিনা গান চালা দিয়ে শেখে, তাদের সেইভাবে সহায়তা করা। এই যে স্টুডেন্ট সম্পর্কে আপনি জানা, অর্থাৎ শিক্ষার্থীরা কোন বিষয়গুলোকে পছন্দ করে বা কোন বিষয়গুলোকে অপছন্দ করে, যেই বিষয়গুলোকে সে পছন্দ করবে সেই বিষয়গুলোর এক্সাম্পল দিয়ে সেই বিষয়গুলোর কথোপকথন করিয়ে তাকে ভাষা শিক্ষা দেওয়া। তারপরে ক্রিয়েটর অফ এ ডেমোক্রেটিক এন্ড কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, এমন পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকে নিজের মতামত নির্ভয়ে ও সম্মান সহকারে প্রকাশ করতে পারে এবং শ্রদ্ধার সাথে অপরের মত শুনতে পারে। অর্থাৎ এমন একটি পরিবেশ তৈরি করে দেওয়া শিক্ষার্থীদেরকে যেখানে শিক্ষার্থীরা নিজের মতামত যেগুলো রয়েছে নিজেকে এক্সপ্রেস করতে পারে নির্ভয়ে এবং সম্মান সহকারে, এবং অন্যের মতামত সে শ্রদ্ধার সাথে যাতে শুনতে পারে। অর্থাৎ এমন ভাবে আপনাকে সেই স্কুলের বা সেই ক্লাসের পরিবেশটি সৃষ্টি করে দিতে হবে যেখানে ডেমোক্রেটিক ভাবে চলতে হবে বা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট হতে হবে, অর্থাৎ খোলাখুলি একটি পরিবেশ হতে হবে যেখানে শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখতে পারে, কথোপকথন করতে পারে, বা শিক্ষার্থীরা শিক্ষকের সাথে যোগাযোগ রাখতে পারে। অর্থাৎ একটি খোলামেলা নিজেকে যেভাবে উপস্থাপন করতে পারে সেইভাবে একটি পরিবেশ তৈরি করে দিতে হবে একজন শিক্ষককে। ঠিক আছে? এই যে ডেমোক্রেটিভ এবং কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, এই শব্দ দুটি আপনাদের বিভিন্ন সাবজেক্টের পেডাগজিতে এসেছে। এই দুটো শব্দ মনে রাখবেন যে একটি ক্লাসরুমে ডেমোক্রেটিক ক্লাসরুম হতে, ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট করে দিতে হবে এবং কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে। ঠিক আছে? তারপরে অর্গানাইজার অফ কোলাবোরেটিভ অ্যাক্টিভিটিস, শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, জোড়ায় আলোচনা, প্রকল্পভিত্তিক শিক্ষণের মাধ্যমে ভাষা চর্চা ও পারস্পরিক শিক্ষণের সুযোগ তৈরি করে দেওয়া। অর্থাৎ একে অন্যের সহযোগিতার মাধ্যমে তারা শিখবে, দলগত কাজ করার সুযোগ করে দেওয়া, প্রকল্পভিত্তিক কোনো কাজ দেওয়া। একটি ছোট ছোট ক্লাসে গ্রুপ বানিয়ে দিতে পারেন, সেই গ্রুপগুলোতে কোনো একটি কাজ আপনি দিয়ে দিতে পারেন যে এই কাজটি করো, তখন তারা যখন কোলাবোরেট করবে, একে অন্যের সাথে কথা বলবে, তখন তাদের ভাষার দক্ষতা বিকাশ হবে। তারপরে ভাষার খেলার সুযোগ দেওয়া, অর্থাৎ খেলার মাধ্যমে যাতে তারা ভাষা শিখতে পারে সেই ধরনের খেলার ব্যবস্থা করে দেওয়া। শব্দভান্ডার ও ভাষার দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত শব্দের খেলা যেমন ওয়ার্ড ম্যাপিং, ওয়ার্ড ফাইন্ডার ইত্যাদি ধরনের খেলা আপনি কন্ডাক্ট করতে পারেন। ঠিক আছে? তারপরে রেসপেক্টর অফ সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড, সামাজিক সাংস্কৃতিক পটভূমির সম্মানকারী, প্রতিটি শিক্ষার্থীর পরিবারের রীতি সংস্কৃতি আচার আচরণকে শ্রদ্ধা করা এবং তা শ্রেণীকক্ষের আলোচনা ইতিবাচকভাবে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ প্রত্যেক সমাজের যে সংস্কৃতি যেগুলো রয়েছে, ধর্ম রয়েছে, আচার আচরণ রয়েছে, এই সবগুলোকে আপনি একটি এসেট মনে করা, একটি সম্পদ মনে করা এবং সবার সেই সামাজিক সংস্কৃতিকে সম্মান জানানো। তারপরে ইউজার অফ ইন্ডাকটিভ মেথড, নিয়ম সরাসরি না বুঝিয়ে উদাহরণ ও অভিজ্ঞতার মাধ্যমে নিজে থেকে নিয়ম আবিষ্কার করতে সাহায্য করা। আপনি যখন একটি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষা দিতে যাবেন তখন এই মেথডটি অ্যাপ্লাই করতে পারেন। ইন্ডাকটিভ মেথড হলো এমন একটি মেথড যেখানে শিক্ষক প্রথমে কিছু এক্সাম্পল দিয়ে দেন এবং সেই এক্সাম্পল থেকে শিশুরা নিজেরাই নিয়ম বের করে ফেলে। ঠিক আছে? যেমন রান্না করা, খেলা করা, দৌড়ানো, এই রকমের বেশ কয়েকটি বাক্য দেখিয়ে শিক্ষার্থীদেরকে নিজে থেকে বাংলা ক্রিয়ারপদ রূপ চিনতে শেখানো। ঠিক আছে? তারপরে প্রোঅ্যাক্টিভ লেসন প্ল্যানার, সক্রিয় পাঠ পরিকল্পনাকারী, শ্রেণীতে কিভাবে শেখাবেন, কি কি উপকরণ লাগবে, কিভাবে মূল্যায়ন করবেন তার একটি সুস্পষ্ট ও নমনীয় পরিকল্পনা আগে থেকেই তৈরি করে রাখা। অর্থাৎ একটি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে যখন একজন শিক্ষক ক্লাস দিতে যাবেন তখন সেই ক্লাসে যাওয়ার আগে কিছু প্ল্যান করতে হবে, কারণ আমরা জানি প্ল্যান ছাড়া আমাদের কোনো কাজ ভালো করে সফল হয় না। তো সেজন্য একজন শিক্ষক শ্রেণীতে কিভাবে পড়াবেন তার আগে থেকে প্ল্যান করবেন, অর্থাৎ যে বিষয়টি পড়াবেন সেই বিষয়টি কিভাবে পড়াবেন তার প্ল্যান করবেন, কি কি উপকরণ লাগবে, কোন ধরনের টিএলএম ব্যবহার করবেন সেই জিনিসটি বোঝানোর ক্ষেত্রে সেটা আগে থেকে নির্ধারণ করবেন, আগে থেকেই প্ল্যান করবেন। কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে শিশুদেরকে ইভালুয়েশন করবেন যার মাধ্যমে সেই শিক্ষার গতিটা আরো বেড়ে যায়, সেই জিনিসগুলো আগে থেকেই তিনি প্ল্যান করবেন। তার একটি সুস্পষ্ট ও নমনীয় পরিকল্পনা আগে থেকেই তৈরি করে রাখা। তিনি আগে থেকেই প্ল্যান করবেন কিভাবে সেই প্ল্যানটি আমি শিক্ষার্থীদের উপর অ্যাপ্লাই করব, কোন কোন মেথড অ্যাপ্লাই করলে শিশুরা ভালো করে শিখতে পারবে। তো সেই মেথডগুলো আপনি অ্যাপ্লাই করে একটি প্ল্যান আগে থেকেই রেডি করে রাখবেন। যেমন আগামীকাল পশু পাখি নিয়ে পড়ানোর জন্য অডিও, ছবি কার্ড এবং একটি ছোট গল্পের স্ক্রিপ্ট আগের দিনেই তৈরি করে রাখা।
ঠিক আছে? এটা তো আপনারা জানেন যে আমরা যখন ডিএলএড বা বিএড যারা ক্লাস করেছেন তারা জানেন যে লেসন প্ল্যান নিয়ে আমরা যখন ইন্টার্নশিপে যাই তখন লেসন প্ল্যান আগে থেকে তৈরি করি, তারপরে সেই লেসন প্ল্যান অনুযায়ী শিক্ষার্থীদেরকে শিক্ষা দেই। ঠিক আছে? যে কোনো পাঠ হোক, যে কোনো ক্লাস হোক, বাসার ক্লাস হোক বা অন্য কোনো ক্লাস হোক, প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমাদের লেসন প্ল্যান করতে হবে। যে এই পাঠটি আমি কিভাবে পড়াবো তার আগে থেকে প্ল্যান করা, সেটাকেই বলা হয় লেসন প্ল্যান। ঠিক আছে? যাই হোক, আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। প্রিয় শিক্ষকরা, যারা আপনারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, আপনারা আমাদের আগের ভিডিওগুলি এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কারণ আমরা সিটেট এর বাংলা সাবজেক্টের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিক ধারাবাহিকভাবে আলোচনা করছি। সুতরাং আপনারা আমাদের সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। ঠিক আছে? থ্যাংকস টু অল টিচার্স।